দেখো ব্র্যাগস ল বলতে যেটা আমরা কি বুঝছিলাম সেটা একটু আমি রিপিট করছি। ব্র্যাগস ল বলতে ব্র্যাগস ল এটা বলতে চাচ্ছিল যে যদি কোনো একটা ক্রিস্টাল যেখানে অ্যাটম গুলা পিরিয়ডিক ম্যানারে অ্যারেঞ্জমেন্ট থাকবে এবং সেই অ্যাটমটার উপর যদি কোনো এক্সরে এসে পড়ে, এক্সরেটা কতটা অ্যাঙ্গেলে ডিফ্র্যাক্ট হচ্ছে বুঝতে পারলে, সেটা আমরা অ্যাকচুয়ালি মেজারমেন্ট করার চেষ্টা করছি। সেখানে তার জন্য 2d সাইন থিটা বি ব্র্যাগস অ্যাঙ্গেল ইকুয়ালস টু এটাকে কি বলতাম এন ল্যামডা, যেখানে ডিটাকে বলতাম ইন্টারপ্লেনার স্পেসিং, থিটা বি এটাকে বলতাম ইন্টারপ্লেনার স্পেসিং, থিটা বিটাকে বলতাম আমরা ব্র্যাগস অ্যাঙ্গেল, এনটাকে বলতাম অর্ডার অফ ডিফ্লেকশন, আর ল্যামডাটাকে আমরা বলতাম কি ওয়েভলেন্থ অফ এক্সরে, যে এক্সরেটা এসে পড়ছে। আর এখানে যে ডি সমান আমরা সবাই জানি, এটাকে আমরা ডি এইচ স্কেল দ্বারা ডিনোট করি। অ্যাকচুয়ালি ডি সমান এটা সমান হয়ে থাকে এ আপন রুট আন্ডার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এবার এটা ডিপেন্ড করে, যদি তোমার সিম্পল কিউবিক ক্রিস্টাল হয় তাহলে ডি এইচ কে এল এর মান নর্মাল যে রেজাল্টটা আছে সেই নর্মাল এক্সপ্রেশনটাই হয়ে থাকে। কিন্তু যদি তোমার বিসিসি ক্রিস্টাল হয়ে থাকে, বিসিসি ক্রিস্টাল, তাই না, তাহলে এর ক্ষেত্রে রুলস কি ছিল, এইচ প্লাস কে প্লাস এল সমান ইভেন হতে হবে, তাই তো, ইভেন হতে হবে। যদি ইভেন হয় তাহলে ডি এর ফর্মুলাটা সেম থাকে, তাই না। যদি এইচ প্লাস কে প্লাস এল সমান অড হয়ে যায় তাহলে ডি সমান কি হয়ে যায় না, ডি প্রাইম সমান ডি আপন 2 হয়ে যায়। আর যদি আমরা এফসিসির ক্ষেত্রে যাই, এফসিসির ক্ষেত্রে তখন আমরা বলেছিলাম এইচ কেএল এর মানটা এটাকে সবগুলোকে ইভেন হতে হবে, বা এইচ কেএল এর মানটা সবগুলোকে অড হতে হবে, তবে কিন্তু আমরা বলতে পারি ডি এর এক্সপ্রেশনটা কি থাকবে না, সেম থাকবে। আদারওয়াইজ ডি প্রাইম সমান ডি বাই 2 হয়ে যায়। ঠিক, এটা আমি নর্মালি জাস্ট একবার রিপিট করলাম, এই কেসটাকে আমার একটু মনে রাখতে হবে। কি বললাম এটা বুঝতে পারলে, এই কেসটা আমাদেরকে একটু মনে রাখতে হবে ব্র্যাগস ল এর ক্ষেত্রে। আর এই ছোট ছোট এক্সেপশনাল কেসগুলোকে আমাদের মনে রাখতে হবে, তবে আমরা ডি এইচ কে এল সম্পর্কে ক্যালকুলেট করতে পারবো। এই জিনিসগুলো আমরা তবেই ক্যালকুলেট করতে পারবো, রাইট। আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আর একটা জিনিস, আমরা কি পড়লাম যে ব্র্যাগস ল এর যে ফিজিক্যাল মিনিং বা ইন্টারপ্রিটেশন পড়ছিলাম। আচ্ছা লিখছো এটা, চলি। এটা তোমার একটা এক্সেপশনাল কেস, আর এটার ক্ষেত্রে এটা একটা এক্সেপশনাল কেস। এক্সেপশনাল কেস, বুঝলে। এক্সেপশনাল কেস ক্লিয়ার, দুটো এক্সেপশনাল কেস আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার আমরা সেখান থেকে আমরা একটা জিনিস জানলাম যে যদি কোনো একটা এক্সরে ক্রিস্টালের উপর এসে ইনসিডেন্ট হয়, সেই এক্সরেটা ক্রিস্টালটার যে পয়েন্টটা দিয়ে বেরিয়ে যায় তাকে আমরা মনে করি কি অরিজিন, আর যে রেটা ডিফ্র্যাক্ট হচ্ছে সেই রেটা ক্রিস্টালটার যে পয়েন্টটা দিয়ে বেরিয়ে যায় সেই পয়েন্টটাকে আমরা কি বলি রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্ট, তাই না। তাহলে এখানে আরো দুটো পয়েন্ট আমরা পেয়েছি, অরিজিন পাচ্ছি কার, অফ রেসিপ্রোকাল ল্যাটিস, অরিজিন অফ রেসিপ্রোকাল ল্যাটিস, অরিজিন অফ রেসিপ্রোকাল ল্যাটিস। এটা কিন্তু আমরা
এখনো পড়িনি রেসিপ্রোকাল ল্যাটিস কি, অ্যাজিউম করে নিয়ে চলছি। অরিজিনাল রেসিপ্রোকাল ল্যাটিস এটা কি রিপ্রেজেন্ট করে না, দ্য পয়েন্ট where the incident X-ray leave the crystal, তাই না? যে পয়েন্টটাতে ইনসিডেন্ট এক্সরেটা ক্রিস্টালটাকে ছেড়ে বেরিয়ে যায় তাকে আমরা অরিজিনাল ট্রিট করি। আর ল্যাটিস পয়েন্ট অফ রেসিপ্রোকাল ল্যাটিস, এটা কি ছিল? রেসিপ্রোকাল অফ ল্যাটিস পয়েন্ট অফ রেসিপ্রোকাল ল্যাটিস, the point where the diffracted X-ray pass the crystal, তাকে আমরা বলি, তাই না? এরপরে আসছে রেসিপ্রোকাল ল্যাটিস, যেটা বললাম। তার মানে ওই এখান থেকে আমরা একটা জিনিস ফিল করলাম যে রেসিপ্রোকাল ল্যাটিসের কনসেপ্ট আমরা পাচ্ছি, ইমাজিন করেছি আমরা, এটা একটা ইমাজিনারি ল্যাটিস। তার মানে এখানে আমরা একটা জিনিস বলতে পারি যে রেসিপ্রোকাল ল্যাটিস is nothing but an imaginary lattice. Reciprocal lattice is nothing but an imaginary lattice. ছোট ছোট পয়েন্ট ক্লিয়ার করতে চাই। ওকে, এবার দেখো আমি যে জিনিসটা পড়াবো, হেডিং দাও রেসিপ্রোকাল ল্যাটিস সম্পর্কে আমরা পড়ব। ডিটেলস পড়তে হবে আমাদেরকে, রেসিপ্রোকাল ল্যাটিস পড়তে হবে। তারপরে আজকে আমাদের স্ট্রাকচার ফ্যাক্টর আছে, ইম্পর্টেন্ট জিনিস। হেডিং দাও রেসিপ্রোকাল ল্যাটিস। রেসিপ্রোকাল ল্যাটিসটা কি এটা বোঝার আগে আমরা আগে কিছু ডেফিনেশন সংক্রান্ত কিছু লিখবো আমরা। মানে হোয়াই উই ইমাজিন অ্যান্ড রেসিপ্রোকাল ল্যাটিস, তাই না? কেন আমরা ইমাজিন করলাম? তুমি এখানে এটাও লিখতে পারো যে হোয়াই উই আর ইমাজিন another lattice বা reciprocal lattice, বা রেসিপ্রোকাল ল্যাটিস। কেন আমরা এই রেসিপ্রোকাল ল্যাটিসটাকে ইমাজিন করলাম অ্যাকচুয়ালি? ওকে, দেখো the diffractions of X-ray across লেখনি, occurs লেখো, across বলাটা ভুল হবে, occurs from various set of parallel plane। X-ray যে ডিফ্লেকশনটা হয় সেটা কোথায় হয়? from various set of parallel plane থেকেই হয়, having different orientation। প্রত্যেকটার ওরিয়েন্টেশন মানে এইচ কে এল টা আলাদা থাকে, ওটাকে আমরা ওরিয়েন্টেশন বলি। হ্যাভিং ডিফারেন্ট ওরিয়েন্টেশন এন্ড ইন্টারপ্লেনার স্পেসিং। ওরিয়েন্টেশন আলাদা হলে ইন্টারপ্লেনার স্পেসিং আলাদা হবে
HKL আলাদা হওয়া মানে ইন্টারপ্লেনার স্পেসিংটা আলাদা হবে। তাহলে এটা আমরা দেখলাম যে কোন একটা ক্রিস্টালে ডিফ্লেকশন তো হচ্ছে, কিন্তু ডিফ্লেকশনটা অনেকগুলো কি হচ্ছে না ডিফারেন্ট ওরিয়েন্টেশনের প্লেন থেকে হচ্ছে। তাই জন্য প্রত্যেক, এবার আমার কাছে প্রবলেম হচ্ছে আমরা ক্রিস্টালটা স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া করতে গেলে আমাদের প্রবলেম হয়। যদি আমরা আগে যে ল্যাটিসটা পড়ছিলাম যেটাকে ডাইরেক্ট ল্যাটিক্স বলে, এতদিন যা পড়ছিলাম ডাইরেক্ট ল্যাটিস পড়তেছিলাম, এবার আমরা দেখলাম এই প্রবলেমটাকে রিজলভ করার জন্য উই ইমাজিন এ ল্যাটিস, যাকে আমরা বলছি রেসিপ্রোকাল ল্যাটিস। বুঝা গেল? এবার দেখো, ইন সার্টেন সিচুয়েশন, প্যারা চেঞ্জ করে লিখবে, ইন সার্টেন সিচুয়েশন in certain situation presence of a number of set of parallel plane with different orientation it becomes difficult to visualize all such plane। বুঝা গেল? ফলে প্রত্যেকটা আলাদা থাকার জন্য প্রত্যেকটা প্লেনকে ভিজুয়ালাইজ করা বেশ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? that's it, this problem can solve by developing a new type of lattice known as reciprocal lattice। তাহলে তোমাকে যদি রেসিপ্রোকাল ল্যাটিস কাকে আমরা লিখতে পারে এটাকে সাজিয়ে গুছিয়ে একটু লিখতে হবে। আর কেন রেসিপ্রোকাল ল্যাটিসের কনসেপ্টকে নিয়ে এসেছি বললে, তাও আমরা এই কনসেপ্টটাকেই তুলে ধরব। বুঝা গেল? তো ডেভেলপ এ নিউ টাইপ অফ ল্যাটিস। তাহলে রেসিপ্রোকাল ল্যাটিস আবার কনস্ট্রাক্ট করবো কেমন করে? দেখো, কনস্ট্রাকশন অফ রেসিপ্রোকাল ল্যাটিস, নেক্সট পয়েন্ট যেটা আসছে আমাদের, প্রথমটা একটু থিওরি আছে, তারপরে আস্তে আস্তে ম্যাথ আছে। কনস্ট্রাকশন অফ রেসিপ্রোকাল ল্যাটিস, মানে একটা রেসিপ্রোকাল ল্যাটিস তৈরি করতে গেলে আমরা কেমন করে কনস্ট্রাকশন লিখব। পয়েন্ট নাম্বার 1, রেসিপ্রোকাল ল্যাটিস কনস্ট্রাক্ট করতে গেলে আমরা কি কি পয়েন্টকে লক্ষ্য রাখবো। এক, টেক অরিজিন বুঝতে হচ্ছে কোনটা অরিজিন হবে। টেক অরিজিন at some arbitrary point। এবার আরবিট্রারি পয়েন্ট কি সেটা আমরা অলরেডি বুঝতে পেরে যাব। টেক অরিজিন at some arbitrary point and draw normals, আন্ডারলাইন করবেন। টেক অরিজিন at some arbitrary point and draw normal to every set of parallel planes of the direct lattice। কি বললাম? আন্ডারলাইন করো। parallel planes of the direct lattice কি বললাম? আমরা অরিজিন নেব এবং সেই অরিজিন থেকে যে প্লেন গুলো আমরা দিয়েছিলাম প্রত্যেকটা প্লেনে আমরা একটা করে কি টানবো? নরমাল টানবো। প্রত্যেকটা প্লেনে একটা করে নরমাল টানবো, যতগুলো প্লেন থাকবে আর কি। 2 নম্বর পয়েন্ট, টেক লেন্থ অফ ইচ নরমাল, মানে প্রত্যেকটা যে নরমাল টানতেছি তাদের যে লেন্থটা কি হবে। টেক লেন্থ অফ ইচ নরমাল equal to the reciprocal of the interplanar spacing।
বুঝা গেল কি বললাম? আমি যতগুলো প্লেন আঁকতেছি, অরিজিন থেকে একটা প্লেনের ডিস্টেন্স, তার যে লেন্থটা হবে সেটা কি হবে? ইন্টারপ্লেনার স্পেসিং এর রেসিপ্রোকাল হবে। তার মানে আমরা যেটা পেলাম 2 নম্বর পয়েন্টে, জি ভেক্টরের যে মানটা আমরা পাচ্ছি দ্যাট ইজ নাথিং বাট DHKL, তাই না? তাই তো, DHKL। এবার এর সাথে একটা আমরা 2 পাই গুণ করে রাখবো, লিখে রাখো 2 পাই আপন DHKL, মানে 2 পাই গুণ করে ক্যালকুলেশনটা করতে হয় এখানে। এটা মাথায় খেয়াল রাখবে, অনেক সময় অনেক বইতে 1/DHKL লেখা থাকে, প্রবলেম কিছু নেই, 2 পাই গুণ করে অ্যান্সারটা করতে হবে, 2 পাই গুণ করতে হবে। তাহলে কনস্ট্রাকশন অফ অরিজিন থেকে আমরা কি বললাম? নর্মাল টার্ম, প্রত্যেকটা নর্মালের লেন্থ হচ্ছে এটা, বোঝা গেল? তো এবার দেখ, নোট করে একটা পয়েন্ট লেখ, আর যদি ভেক্টর লিখি, ভেক্টর, এর ভেক্টর ফর্ম কি হবে? এই জি ভেক্টরটা ভেক্টর ফর্ম 2 পাই বাই DHKL n ক্যাপ, তাই না? রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরটা হবে এটা 2 পাই বাই DH 2 পাই বাই DHKL ইনটু n ক্যাপ, যেখানে n ক্যাপটা ইউনিট ভেক্টর নরমাল টু দা প্লেন, তাই না? ভালো করে লাইনগুলো দেখো, ইউনিট ভেক্টর নরমাল টু দা প্লেন, টু দা প্লেন বলেছি, টু দা প্লেন, প্লেনের দিকে নরমাল যে টানছি তার ভেক্টরটা রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর। নোট ডাউন করে একটা কথা লাগবে, তাহলে ছোট ছোট পয়েন্ট এগুলো আমাদের ক্লিয়ার করতে হবে। নোট ডাউন, লাইক ডাইরেক্ট ল্যাটিস, ডাইরেক্ট ল্যাটিসের সাথে এটাকে কানেক্ট করবে এবার, লাইক ডাইরেক্ট ল্যাটিস a reciprocal lattice has a unit cell, এরও ইউনিট সেল থাকবে। Like direct lattice, a reciprocal lattice also has a unit cell, বুঝা গেল? Which each of the form of, মানে ওর যে ইউনিট সেলটা হবে ফর্ম অফ a parallelepiped হবে, বুঝা গেল? তাহলে কি বললাম? ডাইরেক্ট ল্যাটিক্স এর মতন এরও ল্যাটিস ইউনিট সেল থাকবে, কিন্তু তার ইউনিট সেলটা প্যারালেলোপাইপ হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু এর কি হচ্ছে? হবেই। তাহলে রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরের যে ইউনিট সেলটা কি হবে? প্যারালেলোপাইপ হবে, বুঝা গেল? এন্ড দ্য ইউনিট সেল, যে ইউনিট সেলটার কথা আমরা বলছি, দ্য ইউনিট সেল is formed by the তো খাতা শেষ হয়ে গেল, ভালো খাতায় লিখে, খাতা পৃষ্ঠা ভালো তো, নাহলে প্রবলেম হবে পরে। মানে আমি যে নোটটা লিখে দিচ্ছি এটা তোমার সব দিন লাগবে, সব দিন কাজে লাগবে, সব দিন, যতদিন না তুমি সেই নেট এক্সাম পাস করে বেরিয়ে যাচ্ছ, সব দিন কাজে লাগবে। ভালো খাতা লিখলে ভালো হতো, মানে এরকম খাতাগুলো লিখলে পৃষ্ঠাটা নষ্ট হয় না। আমি জানি এদের অন্য সেমিস্টার যারা পড়তে তাকে বলে দিই, একটা খাতা হলে একটা সাবজেক্ট হয়ে যায়, রয়ে যাবে আর কি। এটা মানে পৃষ্ঠাগুলো নষ্ট হয়ে গেলে তোমার পরিশ্রমটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, চাপ নেই, চাপ নেই, পৃষ্ঠা ভালো হলে চাপ নেই। কি বললাম? ইজ ফর্মড বাই, তাই তো, দ্য শর্টেস্ট নর্মাল along 3 direction, shortest distance term along 3 directions, that is along the normals to the plane, মানে সবচেয়ে কাছের প্লেন গুলো আছে না,
তাদের যে শর্টেস্ট ডিস্টেন্স সেই সেই তিনটে বাহু নিয়ে কি করবো আমরা একটা রেসিপ্রোকাল ল্যাটিসের ইউনিট সেল তৈরি হবে। তাহলে একটা বড় ডাইরেক্ট ল্যাটিসের সবচেয়ে কাছের প্লেন কোনগুলা? 100, 0100 আর 111। আর তো নেওয়া তো দূরে দূরে পাবো, ওর সাথে আমি হাফ করে দেবো, ওটা তো শর্টেস্ট না, ওটা তো আমি জাস্ট ক্যালকুলেশন করতেছি। একটা ইউনিট সেল যদি ডাইরেক্ট ল্যাটিসের কথা ভাবি, সেখানে 100 প্লেন পাই, 010 প্লাস 0 এই তিনটে প্লেন পাই, 100 প্লেন পাই, আর একটা কি পাই? 0 প্লেন পাই, আর একটা 11 প্লেন পাই। না 11টা প্লেনটা একটু খারাপ হয়ে যাবে। 001 শর্টে সেটা তিনটাই না। একটা কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে একটা কিউবিক ল্যাটিস নিলাম, ভালো করে দেখো এই জায়গাটা একটু বোঝার আছে। আচ্ছা, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ডাইরেক্ট ল্যাটিস নিয়ে কাজ করছি আমরা, আসছে আস্তে আস্তে জেড অ্যাক্সিস, তাই না? 001 মানে এই প্লেনটা, ঠিক? না 110, 010 মানে এই প্লেনটা, এই প্লেনটা। এই প্লেনটা না, আর 001 মানে উপরের প্লেনটা। আমরা কি করে বললাম? যে কোনো একটা অরিজিন থেকে এই তিনটা প্লেনের উপর নর্মাল ড্র করবে, মানে ওই তিনটে নর্মাল কি হবে? অ্যাক্সিস কে রিপ্রেজেন্ট করবে। এটার মতো 110 প্লেনের উপর যেটা টানবো সেটা এক্স অ্যাক্সিস হবে, আর 010 উপর যে নর্মাল যেটা টানবো সেটা কি ওয়াই অ্যাক্সিস হবে, আর 001 এর উপর যে আমরা নর্মালটা টানবো সেটা কি হবে? জেড অ্যাক্সিস হবে। সেইগুলোকে নিয়েই কি তৈরি হবে? একটা প্যারালিলো পাইপ তৈরি হবে, বুঝলে? প্যারালিলো পাইপ তৈরি হবে। তো যে কোনো একটা অরিজিন থেকে আমরা প্রত্যেকটা প্লেনের উপর কি টানবো বললাম? নর্মাল টানবো, নর্মাল প্লেনের উপর টানবো। এখানেও টানা অসম্ভব, আমরা একটা ছবিটাকে চেঞ্জ করবো। কি বললাম বোঝা গেল? তার মানে এখান থেকে আমরা পরিষ্কার দেখতে পেলাম মানে তিনটে ল্যাটিস ভেক্টর পাচ্ছি। কার ক্ষেত্রে? রেসিপ্রোকাল ল্যাটিসের ক্ষেত্রে। দেখো ডাইরেক্ট ল্যাটিসের ক্ষেত্রেও তিনটে ডাইরেক্ট ল্যাটিস ভেক্টর পেয়েছি আমরা। ডাইরেক্ট ল্যাটিস না, এটা তো ডাইরেক্ট ল্যাটিস, এটাকে আমরা কি বলতেছি? ডাইরেক্ট ল্যাটিস। এই ডাইরেক্ট ল্যাটিসের ক্ষেত্রে তিনটে ডাইরেক্ট ল্যাটিস ভেক্টর পেয়েছি। কি কি? ও এক্স ভেক্টর, ও বি ভেক্টর, আচ্ছা মানে ও ওয়াই ভেক্টর, ও জেড ভেক্টর। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার, যেটাকে আমরা ও এক্স ভেক্টর বলতেছি মানে এ ভেক্টর, দ্যাট ইজ নাথিং বাট এ আই ক্যাপ। এ ধরো, আরে করতেই পারি, এ আমি প্রত্যেকটা ভাবি যে আলাদা ধরি বা একই ধরি চাপ কিছু নেই। ও ওয়াই ভেক্টর মানে কি পেলাম? বি ভেক্টর নাথিং বাট এ জে কে। বা কিউবিকের ক্ষেত্রে আমি কিউবিক বলতেছি, তাই জন্য লিখতেছি, আলাদা হতেই পারতো। ও জেড ভেক্টর ইজ নাথিং বাট সি ভেক্টর ইকুয়ালস টু এ কে ভেক্টর, তাই না? These three are called direct lattice vector. These are called direct lattice vector.
মানে তিনটাকে মিলে যেটা বলা হয় ল্যাটিস ভেক্টর বলবো না, তিনটাকে মিলে কি কি পাচ্ছি তাহলে, তিনটাকে মিলালে যেটা পাবো আমরা টি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে কি পাচ্ছি, এ আই ক্যাপ, এ জে ক্যাপ, এ কে কে। ডাইরেক্ট ল্যাটিসের ক্ষেত্রে পাচ্ছি এটাকে বলা হলো ট্রান্সলেশনাল ভেক্টর, বা অনেক ক্ষেত্রে বলা ডাইরেক্ট ল্যাটিস ভেক্টর। বুঝা গেল? তাহলে ডাইরেক্ট ল্যাটিসের ক্ষেত্রে ট্রান্সলেশনাল ভেক্টর পেতে গেলে অরিজিন থেকে তাদের যে প্রিন্সিপাল অ্যাক্সিস আছে সেইভাবে প্রত্যেকটা লেন্থ গুলোকে লিখতে হবে, মানে সেই দিকে যে ভেক্টর গুলোকে সেগুলোকে আমরা লিখতেছি অ্যাকচুয়ালি। এটা একটা প্রিন্সিপাল অ্যাক্সিস ভেক্টর, এদিকে একটা প্রিন্সিপাল অ্যাক্সিস ভেক্টর, এদিকে একটা প্রিন্সিপাল অ্যাক্সিস ভেক্টর, তাই না? বুঝা গেল এটা কি বললাম? এটাকে আমরা বলতেছি ট্রান্সলেশনাল ল্যাটিস ভেক্টর। কার ক্ষেত্রে? ডাইরেক্ট ল্যাটিস। ডাইরেক্ট ল্যাটিস মানে মেইন যে ল্যাটিসটা ওটাকে ডাইরেক্ট ল্যাটিস বলা হয় আর কি। এক্ষেত্রে এটাকে বলা হয় কি ট্রান্সলেশনাল ভেক্টর। ট্রান্সলেশনাল ভেক্টরের রিপ্রেজেন্টেশনটা ভালো করে অবজার্ভ করে দেখো, ও এক্স ভেক্টর প্লাস ও ওয়াই ভেক্টর প্লাস ও জেড ভেক্টর। বুঝা গেল? মানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে ডাইরেক্ট ল্যাটিস ভেক্টরে কোনো না কোনো একটা ল্যাটিস পয়েন্টের পজিশন ভেক্টর। হ্যাঁ না, এটা কি বলতে যাচ্ছে তাহলে, এটা অ্যাকচুয়ালি ডাইরেক্ট ল্যাটিস ভেক্টরের ক্ষেত্রে, ডাইরেক্ট ল্যাটিসের ক্ষেত্রে কোনো না কোনো একটা ল্যাটিস পয়েন্টের পজিশন ভেক্টর অরিজিন থেকে। আর রেসিপ্রোকাল ল্যাটিসের ভেক্টরের ক্ষেত্রে পজিশন ভেক্টর কি? জি ভেক্টর। এটা বুঝতে পারছেন? রেসিপ্রোকাল ল্যাটিসের ভেক্টরের ক্ষেত্রে অরিজিন থেকে যে একটা ল্যাটিস পয়েন্টের যে ডিসটেন্স তাকে আমরা কি বলতাম? জি ভেক্টর, মানে রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর। আর ডাইরেক্ট ল্যাটিসের ক্ষেত্রে অরিজিন থেকে কোনো না কোনো একটা ল্যাটিস পয়েন্টের উপর যে ডিসটেন্স সেটা হচ্ছে এটা। এটাকে আমরা কি বলবো? ট্রান্সলেশনাল ভেক্টর বা ডাইরেক্ট ল্যাটিস ভেক্টর, বা ডিস্টেন্স অফ এনি ল্যাটিস পয়েন্ট ইন এ ডাইরেক্ট ল্যাটিস ফ্রম অরিজিন। তাহলে আমি এই ল্যাঙ্গুয়েজটা একটু ক্লিয়ার করি, কারণ এটা ক্লিয়ার আমাদের কাজ আছে। দুটো জিনিস ক্লিয়ার থাকতে হবে, টি আর জি অ্যাকচুয়ালি কি, টি আর জিটা অ্যাকচুয়ালি কি এটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। যেটা আমি লিখলাম, এই যে টি ভেক্টর সমান এ আই ক্যাপ প্লাস এ জে ক্যাপ প্লাস এ কে ক্যাপ, where টি ভেক্টর is nothing but translational ল্যাটিস ভেক্টর। আচ্ছা, আর কি বলা হয়? ডাইরেক্ট ল্যাটিস ভেক্টর। ডাইরেক্ট ল্যাটিস ভেক্টর। আর কি বলা হয়? পজিশনস ভেক্টর। পজিশনস ভেক্টর of any lattice point, of any lattice point from origin of direct lattice, of direct lattice, clear? of direct lattice এটা বলে। আচ্ছা ঠিক আছে, এবার আমি বললাম ক্লিয়ার? ক্লিয়ার। কি লিখেছো এবার নোটে কি লিখছিলে বলো তো? এটা একটা জাস্ট শর্ট এক্সপ্লেনেশন আমি দিলাম। আচ্ছা বুঝতে পেরেছি। হুম হুম। হ্যাঁ,
যে প্লেন গুলো ড্র করেছিলাম ওই প্লেন গুলোকে আমরা শর্টেস্ট নর্মাল টানবো, তাই না? তো তিনটে নর্মাল পাচ্ছি, দেখো। একটা হচ্ছে আমরা নাম দিচ্ছি ফান্ডামেন্টাল, লেখো ফান্ডামেন্টাল ল্যাটিস ভেক্টর। কার ক্ষেত্রে? রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর। তিনটে ফান্ডামেন্টাল পাচ্ছি, কি কি? সিগমা 10 ভেক্টর, সিগমা 010 ভেক্টর, সিগমা 001 ভেক্টর। where সিগমা 100 ভেক্টর সমান 1 বাই বা 2 পাই বাই d100 I ক্যাপ। এসো না, মানে রেসিপ্রোকাল ল্যাটিসটাকে নাম দিচ্ছি আমি। সিগমা 010 ভেক্টর সমান 1 বাই d10 j ক্যাপ। সিগমা 001 ভেক্টর সমান 1 বাই d001 k ভেক্টর। ওকে ওকে, ক্লিয়ার? এই বরাবরই প্লেন গুলো ছিল। আর এই d10 তো আমরা আরামসে ক্যালকুলেট করতে পারবো, পারবো না? পারবো। এবার হেডিং দাও, রিলেশন বিটুইন ডাইরেক্ট ল্যাটিস ভেক্টর এন্ড রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর। হেডিং দাও, রিলেশনস বিটুইন ডাইরেক্ট ল্যাটিস ভেক্টর মানে টি, তাই না? ব্র্যাকেটে টি ভেক্টর এন্ড রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর। হ্যাঁ, এদের মধ্যে আমরা রিলেশন তৈরি করার চেষ্টা করব, এদের মধ্যে আমরা রিলেশনটা তৈরি করার চেষ্টা করব, বুঝলে? তো কি একটা একটু ছবিটা একটু ভালো করে আঁকবে, টাপ আর কি আঁকাটা দেখে আঁকলে হবে না। ওকে, আঁকো, এরকম আঁকো, বাকি আর এবিসি মানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, বুঝতে পারলে? মানে এটা এক্স ক্যাপ কে রিপ্রেজেন্ট করছে, এটা ওয়াই ক্যাপ কে রিপ্রেজেন্ট করছে, এটা জেড ক্যাপ কে রিপ্রেজেন্ট করছে। ওকে,
এই যে অ্যাক্সিসটা এক্সট্রা টেনে রেখেছি এটাকে নাম দিলাম সি স্টার, মানে রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরের ডাইরেকশন। বাকিগুলোকে আমরা দেখাতে পাচ্ছি না আর কি ছবিতে, মানে বিয়ের দিকে একটা হবে, প্লেন গুলোতে আঁকবো আর কি। আচ্ছা, এই অ্যাঙ্গেলটাকে লিখে রাখো আলফা, অবশ্যই এটা আলফা হয়ে থাকে। এটা কাজে লাগাবো আমি। ঠিক আছে, এই ছবিটা নিয়ে আমরা একটু কাজে লাগাবো, ছবিটা কাজে লাগবে। তো দেখো, লেট আস কনসিডার ডাইরেক্ট ল্যাটিস ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। করেছি, কনসিডার করেছি। লেট আস কনসিডার তিনটে ডাইরেক্ট ল্যাটিস ভেক্টর আমরা কনসিডার করলাম। আস্তে আস্তে বুঝবে, এটা একবার বুঝার দিকে যাচ্ছে। ছবিটা অতটা ইম্পর্টেন্ট এখানে নয়, একটুখানি ইম্পর্টেন্ট। রেজাল্টটা আমরা যারা ক্যালকুলেশন করবো এটা ইম্পর্টেন্ট। তিনটে ডাইরেক্ট ল্যাটিস ভেক্টর আমরা ধরলাম, এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর। এগুলো প্রত্যেকটা কি ডাইরেক্ট ল্যাটিস ভেক্টর ধরে নিয়েছি ক্রিস্টাল ভেক্টর ক্ষেত্রে। ঠিক আছে, লেট দ্য এরিয়া অফ প্লেন, মানে যতগুলো প্লেন আমরা 100 প্লেন পাবি, বা 001 প্লেন পাবি, বা 010 প্লেন পাবি। প্রত্যেকটা প্লেনের এরিয়া হচ্ছে এ। ওকে, লেট এরিয়া এ সমান আমরা ধরে নিচ্ছি এরিয়া অফ দা প্লেন, মানে প্রত্যেকটা প্লেনের এরিয়া হচ্ছে কি এ। ঠিক আছে, হ্যাঁ। তো ভলিউম অফ দা ইউনিট সেল কি হবে? যে ইউনিট সেলটা আমরা ড্র করেছি, এই ইউনিট সেলটা, এটা কিন্তু ইউনিট সেল অফ রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর। আরে প্যারালিলো পাইপ না, এই যে ফিগারটা আমরা ড্র করেছি, ইউনিট সেল অফ রেসিপ্রোকাল ল্যাটিস। এর ভলিউম ক্যালকুলেট করবো আমরা আর কি, অ্যাকচুয়ালি এটার ভলিউম ক্যালকুলেট করব। তো প্রত্যেকটা প্লেনের এরিয়া আমরা ধরে নিলাম এ, ভলিউম অফ ইউনিট সেল কার ক্ষেত্রে বললাম? রেসিপ্রোকাল ল্যাটিস। ভলিউমের ফর্মুলা কি হয়? ভি সমান এরিয়া ইন্টু, মানে এরিয়া অফ প্লেন, মানে যে প্লেনটার উপর আমরা নর্মাল ড্র করেছি সেই প্লেনটার এরিয়া, তাই না? সেই প্লেনটার এরিয়া, এরিয়া অফ প্লেন ইন্টু কি হবে? হাইট, অরিজিন থেকে সেই প্লেনটার হাইট ইন্টু হাইট বা ডিস্টেন্স। আচ্ছা, হাইট লিখে রাখি, এরিয়া তো এ আছে, আর এই হাইট বা ডিস্টেন্সকে আমরা কি দ্বারা ডিনোট করি? ইন্টারপ্লেনার স্পেসিং। আচ্ছা লিখো, হাইট বলতে এখানে কি লিখবো আমরা? ইন্টারপ্লেনার স্পেসিং, তাই না? শোনো, এরিয়া, এই যে দুটো প্লেন আছে, একটা প্লেনের এরিয়া, এই প্লেনটার এরিয়া, আর এই দুটো প্লেনের মধ্যে ডিস্টেন্স, ভলিউম করি আমরা, পেলাম। আচ্ছা, তুমি এবার কোন যে কোনো একটা প্লেন তুমি নিয়ে নাও, এটা নর্মাল ডেফিনেশন আমরা পেলাম, নর্মাল ডেফিনেশন। আমি বলছি প্রত্যেকটা প্লেনের ক্ষেত্রে এরিয়াটা সেম, তাই না? এবার ইন্টারপ্লেনার স্পেসিং কিন্তু আলাদা। যদি আমরা এক্স অ্যাক্সিসের দিকে যে প্লেনটা আছে, মানে 100 প্লেনের কথা ভাবি, তার ক্ষেত্রে এরিয়া কি হবে? এরিয়া ইন্টু D110, তাই না? তাহলে আলাদা আলাদা পাচ্ছি আমরা ভলিউমটা যদি আমরা কনসিডার করি। আরে প্লেনগুলো তো আলাদা আলাদা আছে না, তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভেক্টর পাবো।
সবগুলো আলাদা হয়ে যাচ্ছে, তাহলে প্রত্যেকটার জন্য ভলিউম আলাদা পাবো আমরা, তাই না? পাবো তো, পাবো। তো লিখো ফর প্লেন, ফর প্লেন। আচ্ছা, আমরা এখানে যে কোনো একটাকে নিয়ে করার চেষ্টা করতেছি, একটাকে নিয়ে করি, একটাকে নিয়ে। ভলিউম ভি সমান a ইন্টু D110, মানে বুঝতে পারছো কোন প্লেনটার কথা ভাবছি আমরা, কোন প্লেনটার কথা ভাবছি, বুঝতে পারছো? না না না, ইউনিট সেলটার ভলিউমটাই আমরা আঁকার চেষ্টা করছি, কিন্তু সেটা ক্যালকুলেট করতে যাওয়ার আগে আমরা রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর ক্যালকুলেট করি, মানে অরিজিন থেকে ওই প্লেনটার ডিস্টেন্স কত ক্যালকুলেট করার চেষ্টা করছি, বুঝতে পারলে? এই ভিটা কার ভি, কনফিউজ হয়ে গেছে, বুঝতে পারছেন? আমি এটা বুঝাতাম, এই যে ভিটা কার ভি, এই যে এটা কার এ, এই যে প্লেনটার স্পেসিং এটা কার, এটা আমাদের বুঝতে হবে। দেখো, আমরা প্রথমে একটা ডাইরেক্ট ল্যাটিস ভেক্টর কল্পনা করেছি, ঠিক আছে? কল্পনা করলাম, তার অরিজিন আমরা জানি, এবার অরিজিন থেকে এটা হলো ডাইরেক্ট ল্যাটিস ভেক্টর, তুমি এখানে কোনো না কোনো একটা অরিজিন তুমি চুজ করেছি না, ধরো ওইটা অরিজিন চুজ করেছি। এই যে পুরো সেলটা বা ইউনিট সেলটা, এর আমরা ভলিউম কত জানি? ভলিউম যে কোনো একটা প্লেনের এরিয়া ইন্টু ডিস্টেন্স, হাইট যেটা করলাম, আর সেই ডিস্টেন্সটাই কি অ্যাকচুয়ালি রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরের একটা, ল্যাটিস ভেক্টরকে রিপ্রেজেন্ট করে না, এই যে সিগমা 100, আমরা সিগমা 100টা ক্যালকুলেট করার চেষ্টা করছি, বুঝতে পারলে কি বললো? কাকে, এবার দেখো স্যার সিগমা 100 তো বের করতে গেলে এটা বের করলেই হয়ে যেত, তাই তো? আরে পরীক্ষায় থোড়ি তোমাকে D100 দেওয়া থাকবে, তোমাকে শুধুমাত্র ডাইরেক্ট ল্যাটিস ভেক্টর সম্পর্কিত ইনফরমেশন দেওয়া থাকবে, তোমাকে ইনফরমেশন দেওয়া থাকবে কার সম্পর্কে? ডাইরেক্ট ল্যাটিস ভেক্টর সম্পর্কে। ডাইরেক্ট ল্যাটিস ভেক্টরের এ ভেক্টর দেওয়া থাকবে, বি ভেক্টর দেওয়া থাকবে, সি ভেক্টর দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে কি ক্যালকুলেট করতে হবে? রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর। এটা থেকে যে হবে না এমনটা নয়, এটা নেক্সট কেস নিয়ে আসছি না আমরা, জি আর টি এর মধ্যে রিলেশন, এই ভিটা কিন্তু ডাইরেক্ট ল্যাটিস ভেক্টরের ভলিউম, ডাইরেক্ট যে ল্যাটিসটা আছে তার ইউনিট সেলের ভলিউম, এই এটা হচ্ছে ওই ইউনিট সেলটার যে প্লেন তার এরিয়া, আর এটা হচ্ছে কি অরিজিন থেকে 100 যে প্লেনটা আছে তার ডিস্টেন্স, আর এটা অনন্য করলে আমরা কিন্তু রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরটা পাবো, বুঝতে পারলেন? আমার পাচ্ছেন বুঝতে, কি বলতে চাচ্ছি? ডাইরেক্ট ল্যাটিস ভেক্টরটাকে নিয়ে কাজ করছি আমরা, বুঝা গেল? ডাইরেক্ট ল্যাটিস ভেক্টরটাকে নিয়ে আমরা কাজ করতেছি, সেখান থেকে আমরা ফর্ম করতেছি কি রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর, বুঝলে? ওকে ওকে, এবার দেখো এতদূর পর্যন্ত কোনো সমস্যা আমাদের নেই, তো ডি পেয়ে গেছি, ডি স্টার। আচ্ছা D100 সমান কত ছিল? D100 সমান রেসিপ্রোকাল ল্যাটিসের সঙ্গে সম্পর্ক একটা ছিল না, এই যে সিগমাও লিখতে পারো, আমরা এখানে যেহেতু এক্স অ্যাক্সিস ক্যালকুলেট করছি তো তাই জন্য একটু নাম দেবো আর কি, নাম দিয়ে দিচ্ছি, চাপ নেই। এটা 1 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? এটা 1 নম্বর ইকুয়েশন। এবার দেখ 100 প্লেনের ওপর, অর্থাৎ এক্স অ্যাক্সিসের উপর যে প্লেনটা আছে, তাই না? হ্যাঁ, তার উপর রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরকে আমরা কি নাম দিয়েছিলাম? সিগমা 100 ভেক্টর, বা এটাকে আমরা এ স্টার নাম দিচ্ছি। এ স্টার সমান কি হয়?
2π/d100। হয় না, যেটাকে আমরা জি স্টার দিয়েছিলাম সেই জিনিসটাই, মানে এটাই কিন্তু অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি সিগমা 100 মানে সিগমা 100 স্টার, এ স্টার দিলে স্টার হবে, ওটাকেই বলছে রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর। আমি এরকম অনেকগুলো নাম দিলাম না, জি ভেক্টর সমান সিগমা এইচকেএল ভেক্টর সমান 2π/dHKL, এটাও রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর, এটাও রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর। নোটেশন বুঝলেন, এগুলো নোটেশন, আরে নোটেশন এগুলো, বুঝলেন না বুঝলেন? এটা সমান এন ক্যাপ, এন ক্যাপ এটা ছিল অ্যাকচুয়ালি। এবার আমি ফর্ম করার চেষ্টা করছি, আমি এই পুরোটাকে ফর্ম করব, এই পুরোটাকে আমরা ফর্ম করার চেষ্টা করতেছি। এবার কি একটা একটা অ্যাক্সিসটা বের করার চেষ্টা করছি, ওই যে ইউনিট সেলটা তৈরি হবে তার প্রত্যেকটা অ্যাক্সিসের ভেক্টর গুলো বের করার চেষ্টা করছি। যেমন সেখানে ওএক্স বের করছিলাম, মানে এ ভেক্টর বের করছিলাম, এখানে আমরা এ স্টার ভেক্টর বের করছি। কি হলো, এ স্টার ভেক্টর বের করার চেষ্টা করছি। মানে এ স্টার ভেক্টর সমান কি হয়, 2π/d110, আর d110 মানে কত, ওখান থেকে দেখে বল, v/a 2πa/v। আরে পাচ্ছি না, পাচ্ছি তো, হ্যাঁ পাচ্ছি আমরা। এ বলতে কি বোঝাচ্ছে, এ বলতে কি বোঝাচ্ছে, এরিয়া অফ প্লেন, কোন এরিয়া, কোন প্লেনটা, এরিয়া অফ 100 প্লেন, এসো নো। ভি বলতে কার, ভলিউম অফ ইউনিট সেল, কোন ইউনিট সেল, ডাইরেক্ট ল্যাটিস, লেখো লেখো লেখো, ডাইরেক্ট ল্যাটিস। যাও যাও, জ্বর হয়েছে। এটা তাই তো, 100 প্লেন, কোন প্লেনটা, এবিসি,
মানে 100 বলতে এক্স অ্যাক্সিসের প্লেনটা, মানে এটা না। আচ্ছা, এই প্লেনটার এরিয়া, এই প্লেনটা কি কি বাউন্ডে গঠিত? বি অ্যাক্সিস আর সি অ্যাক্সিস। আরে বি ভেক্টর আর সি ভেক্টর, মানে বি ক্রস সি। আরে এই প্লেনটার এরিয়া কি হবে? বি ভেক্টর আর সি ভেক্টরের ক্রস প্রোডাক্ট। ইয়েস অর নো? আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম এখান থেকে এটা সমান 2 পাই ইন্টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর। আর ভলিউম কি হয়? এ ডট বি ক্রস সি, এ ডট বি ক্রস সি। তো প্লিজ রিমেম্বার, তাহলে রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, তাই না? রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস আমরা কি পেলাম? এ স্টার সমান 2 পাই ইন্টু বি ভেক্টর ক্রস সি ভেক্টর আপন এ ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এক্স অ্যাক্সিসের দিকে রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর আমরা পেলাম। সিঙ্গুলার ফরম্যাট আমরা কি বের করব? বি স্টার রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাই না? রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস। সেকেন্ড কেস, রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস কি হবে? বি স্টার, তাই তো? বি স্টার সমান 2 পাই আপন কি হবে? ডি 010, yes or no? ডি 010, তাই না? এটা সমান 2 পাই এ আপন ভি, 2 পাই এ আপন ভি is nothing but area of 010 plane। এখানে যে এরিয়াটা, এরিয়া অফ 10 প্লেন, ভিটা কার? ভলিউম অফ হোল ইউনিট সেল। আরে লিখো ভলিউম অফ ইউনিট সেল অফ ডাইরেক্ট ল্যাটিস। প্র্যাকটিস এমন করে করে যেন ক্লিন থাকে, বুঝা যাচ্ছে হালকা? এবার আমাকে বলো এরিয়া অফ 010 প্লেন। কে কে আছে? সি আর এ, তাই না? মানে সি ক্রস এ, মানে সি ক্রস এ। তাহলে পাচ্ছি 2 পাই ইন্টু সি ভেক্টর ক্রস এ ভেক্টর আপন এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর। হ্যাঁ, ভলিউম তো একই থাকবে না, ম্যাটারই করে না এক্ষেত্রে। এর এই ডট প্রোডাক্ট তো অনেক সেম, তাই একই রাখলাম আমি। ক্লিয়ার? রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর অ্যালং জেড অ্যাক্সিস নিজেরাই পারবে। বুঝতে পারলে কেমন করে বের করতে হবে? একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে চলতেছে। একটু প্রথম দিকে একটু টাইম লাগছিল, এখন আর লাগবে না। রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর along z axis c star 001, তাই তো? মানে পাচ্ছি 2 পাই এ আপন বি। লিখো এ সমান কি? লিখো 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 এরিয়া অফ 001 প্লেন। বিটা কি? ভলিউম অফ ইউনিট সেল অফ ডাইরেক্ট ল্যাটিস। লিখো পুরো ল্যাঙ্গুয়েজ রাখো, ভলিউম অফ ইউনিট সেল অফ ডাইরেক্ট ল্যাটিস। পুরো ল্যাঙ্গুয়েজ লেখো, পুরো ল্যাঙ্গুয়েজ।
ঠিক, তাহলে কত পাচ্ছি আমরা 2 পাই ইন্টু এ ক্রস না বি ক্রস এ না না এ ক্রস বি, সরি এ ক্রস বি, এ ক্রস বি। এ ভেক্টর ডট সি ভেক্টর। তাহলে তিনটে ল্যাটিস ভেক্টর আমরা পেলাম রেসিপ্রোকাল ল্যাটিসে, তাই না? তাহলে ডাইরেক্ট ল্যাটিস ভেক্টর কি এবিসি, রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর কি এ স্টার বি স্টার সি স্টার, তাই না? তাহলে আমরা একটা তো তিনটে রিলেশন পেলাম, এ স্টার সমান 2 পাই ইন্টু বি ভেক্টর ক্রস সি ভেক্টর আপন এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, বি স্টার সমান 2 পাই ইন্টু সি ভেক্টর ক্রস এ ভেক্টর আপন এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, সি স্টার সমান 2 পাই ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর আপন এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা this is are called reciprocal lattice vector, তাই না? these all are called মানে তিনটে অ্যাক্সিসের দিকের ভেক্টর গুলা, তাই না? আর এবিসি কি ডাইরেক্ট ল্যাটিস ভেক্টর, তাই না? ফর ডাইরেক্ট ল্যাটিস, ডাইরেক্ট ল্যাটিস ভেক্টর কোনগুলা এবিসি। বুঝা গেল ব্যাপারটা কি বললাম? তুমি এই ক্ষেত্রে গুণ করলে না, তুমি দেখবে বি ক্রস সি গুণ করার পরে দেখবে তোমার একটা আই ক্যাপ জে ক্যাপের ফর্মেই আসবে। তো সেগুলো আস্তে আস্তে আমরা ডিল করব। নোট ডাউন ইম্পর্টেন্ট পয়েন্ট। এ স্টার ডট এ গুণ করলে কি হবে? এ ভেক্টর ডাইরেকশন কোন দিকে? আই ক্যাপের দিকে, তাই না? আর এ ভেক্টর সমান আমরা কি জানি? এ আই ক্যাপ। বি ভেক্টর সমান বি জে কে ধরতেছি। সি ভেক্টর সমান সি কে ক্যাপ। এগুলো সব কি ডাইরেক্ট ল্যাটিস ভেক্টর, है ना? ডাইরেক্ট ল্যাটিস ভেক্টর কার ক্ষেত্রে? হ্যাঁ, সিম্পল কিউবিক ক্রিস্টাল। আমরা একেবারে সিম্পল কিউবিকে যাচ্ছি, তাহলে নর্মালি এটা ধরতেছি, চাপলিও ডাইরেক্ট ল্যাটিস ভেক্টর। of direct lattice vector of direct lattice, clear? সব ক্লিয়ার? এবার দেখো আমরা এ স্টারের সাথে এ গুণ করি, কত পাচ্ছি বল? 1 নম্বরে এ স্টারের সাথে এ গুণ করতেছি 2 পাই বি ভেক্টর ক্রস সি ভেক্টর এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর ডট এ ভেক্টর, এটা না? তাহলে উপরটা আর নিচেরটার মধ্যে কোনো পার্থক্য আছে? এ ভেক্টর ডট বি ক্রস সি এ ভেক্টর ডট বি ক্রস সেম না? তাহলে কত পাচ্ছি অ্যাকচুয়ালি আমরা? 2 পাই। তাহলে মনে রাখবো এ স্টার ডট এ এটা গুণ করলে 2 পাই হয়। এ স্টারটা কি? রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর along x axis, এটা কি ডাইরেক্ট ল্যাটিস ভেক্টর along x axis। মনে রাখবে গুণ করলে 2 পাই আসে। সিমিলার ফ্যাশনে 2 নম্বর 2 পাই
2 পাই। বুঝা গেল? নেক্সট a স্টার ডট b ভেক্টর নিচে লিখবে, দেখো এই যে এই তিনটার মানে আমরা কি আসলে জানবো। এই যে তিনটা রেজাল্ট আমরা পেলাম, এই তিনটার মিনিং আসলে আমরা জানবো। ম্যাথ তো নয়, ম্যাথটা ফিজিক্যাল মিনিং আছে কিছু না কিছু। আর আমি তিনটা কেস করতেছি। 1 নম্বর a স্টার ডট b কি হবে বলো? 2 পাই b ক্রস c ডট b ভেক্টর আপন a ভেক্টর ডট b ক্রস c। মানে কত আসবে এটা? হ্যাঁ, এটা দুটো সেম ভেক্টর চলে আসছে, তাদের ক্রস প্রোডাক্ট 0 হয়ে যায়। এটাকে আমি লিখতেই পারি উপরের লাইনটাকে এরকম c ভেক্টর ডট b ক্রস b, এটা লিখতেই পারি না? লিখা যায় এটা। আর b ক্রস b 0 হবে। তার মানে আমরা এটা রেজাল্ট 0 পেলাম। মানে a স্টারের সঙ্গে যদি b গুণ করে 0 পাবো, a স্টারের সঙ্গে যদি c গুণ করি তাও 0 পাবো। পাবো তো? পাবো না? দু নম্বর b স্টারের সঙ্গে যদি আমরা a গুণ করি তাহলে 0 পাবো। b স্টারের সঙ্গে যদি c গুণ করি তাহলে 0 পাবো। 3 নম্বর যদি আমরা a গুণ করি তাও 0 পাবো, c স্টারের সঙ্গে যদি b গুণ করি তাও 0 পাবো। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0 মানে কি বোঝায়? পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার। আর এটা মানে 1 ভাবো না, 1। দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 1 ভাবো না। আরে 2 পাইটা তো আমাদের ক্যালকুলেশনে 2 পাইটা 1 ভাবো, রেজাল্টটা 1, মানে 2 পাই ইনটু 1 মানে কি বোঝায়? প্যারালাল। মানে ডাইরেক্ট ল্যাটিসের ভেক্টরের ক্ষেত্রে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর যেদিকেই কাজ করতো, এ স্টার বি স্টার সি স্টার সেদিকেই কাজ করে। মানে এটাও যদি এক্স অ্যাক্সিস দিকে কাজ করে, এগুলাও এক্স অ্যাক্সিস দিকেই কাজ করতেছে। এবং এরা যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, এরাও কিন্তু পরস্পরের সাথে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। বুঝা গেল? এরাও কিন্তু মিউচুয়ালি পারপেন্ডিকুলারই হবে। দেখো নোট নোট, হ্যাঁ, স্টারের সাথে 0 আসবে না তো? স্টারের সাথে স্টার, স্টারের সাথে স্টার কোথায় গেল? হবে না তো, না 0 হবে না, পারপেন্ডিকুলার হবে না, না প্যারালাল পাই। হ্যাঁ, মানে রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরের যে ল্যাটিস ভেক্টরটা সেটা ডাইরেক্ট ল্যাটিস ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার হচ্ছে, তার সাথে প্যারালাল হচ্ছে, তার সাথে পারপেন্ডিকুলার হচ্ছে। মানে রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, ডাইরেক্ট ল্যাটিস ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস আর প্যারালাল। রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, ডাইরেক্ট ল্যাটিস ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস আর পারপেন্ডিকুলার। এটা বুঝতে পারলে? এই কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। মানে তোমাকে কোশ্চেন কি দেওয়া থাকবে? ডাইরেক্ট ল্যাটিস ভেক্টর দেওয়া থাকবে, রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর ক্যালকুলেট করতে হবে। মানে এই রুলস গুলো কাজে লাগাতে হবে। তার মানে আমি এতক্ষণ ধরে হেডিং তো তাই দিয়েছিলাম যে রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর আর ডাইরেক্ট ল্যাটিস ভেক্টরের মধ্যে আমরা সম্পর্ক তৈরি করার চেষ্টা করতেছিলাম। বুঝা গেল? নোট,
A star is normal to B and C. A star is normal to B and C. A star is normal to B and C. B star is normal to C and A. আর C star is normal to A and B. বুঝলেন? Okay. Now, most famous case. এতক্ষণ ধরে আমরা রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরের অ্যাক্সিস বরাবর রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরগুলো বের করেছি, ইন্ডিভিজুয়াল অ্যাক্সিস বরাবর বের করেছি। এবার আমরা বের করতে যাচ্ছি কি না, রেসিপ্রোকাল ল্যাটিসে অরিজিন থেকে কোন একটা ল্যাটিস পয়েন্টকে যদি রিপ্রেজেন্ট করতে চাই পজিশন ভেক্টর দরকার। যেমন টি ভেক্টর সেখানে পেয়েছিলাম, এখানে তাহলে কি পাবো? জি ভেক্টর। আর জি ভেক্টর ইজ নাথিং বাট এ স্টার আই ক্যাপ বি স্টার জে ক্যাপ পাওয়া উচিত। ওকে, reciprocal lattice vector reciprocal lattice vector জি ভেক্টর সমান, ভালো করে লিখবে, ভালো করে বুঝে বুঝে লিখবে, এই জায়গায় ভুল করে মানুষ। এ স্টার এইচ বি স্টার কে সি স্টার এল, যেখানে এইচ কে এল আর ইন্টিজার হবে। কি আর হবে? ইন্টিজার। রিমেম্বার, where are integer, remember, integer। মানে এইচটা কি রিপ্রেজেন্ট করে, তার মানে এইচটা অ্যাকচুয়ালি কি দেখো, এইচটা লেখো, টু রিচ any reciprocal lattice point, to reach any reciprocal lattice point from origin, one has to move, এগুলা বইয়ের ল্যাঙ্গুয়েজ, ভালো করে ফিট করবে। to reach any reciprocal lattice point, যে কোনো একজন has to move, কোন দিকে যাবে? মুভ করে এক্স অ্যাক্সিস দিকে যাবে। কতটা ডিসটেন্স যাচ্ছে বুঝতে পারলে? has to move এই ইউনিট, has to move এত ইউনিট। স্যার এক্ষুনি আপনি বললেন, একটু খটখট লাগবে না? আরে বাবা, দিস ইজ নাথিং বাট কি, আমরা আর ভেক্টর সমান কি জানি? এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আরে এক্সটা কি? এক্স এক্সে যে কতটা আমি মুভ করেছি, আর আই ক্যাপটা কি? ইউনিট ভেক্টর, কোন ডাইরেকশন? আর তাহলে তো স্টারটা আছে। আরে তার জন্যই তো এখানে স্টারটা আছে।
এ স্টারটা তো ওরিয়েন্টেশন, কোন দিকে যাব, বি স্টারটাও কি কোন দিকে যাব, সি স্টারটা কি কোন দিকে যাব, আর এইচ কেলটা কি ওই স্টার মানে ওই অ্যাক্সিসের দিকে কত ইউনিট গেছি আমরা, বুঝতে পারলে? আর বুঝতে পারলে না? হ্যাঁ, কেটা কি ইউনিট মুভ, টু রিচ, রাখো রাখো, টু রিচ এনি রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্ট মুভ কে ইউনিট কোন দিকে, বিগ স্টারের দিকে, তাই না? এলটা কি টু রিচ রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্ট আমরা পৌঁছাতে যাচ্ছি, হ্যাঁ না? মুভ এল ইউনিট, আর এ স্টারটাই ওখানে ভেক্টর, এই যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ওটা এখানে, এটা হ্যাঁ ক্লিয়ার? বুঝতে পারলো গল্পটা কি বলতে যাচ্ছি? রিপ্রেজেন্টেশন ইম্পর্টেন্ট, ট্রান্সলেশনাল ল্যাটিস ভেক্টর, এরপর দেখো ট্রান্সলেশনাল ল্যাটিস ভেক্টর, পড়েছি না এটা সম্পর্কে? আমি একবার আইডিয়া দিয়েছিলাম, ট্রান্সলেশন ডাইরেক্ট ল্যাটিসের ক্ষেত্রে করছি সেটা। এই যে এটা হচ্ছে তোমার ভেক্টর, বিটা হচ্ছে ভেক্টর, সিটা হচ্ছে ভেক্টর, আর এমএনপিটা কত ইউনিট যাচ্ছে ওই দিকে, বুঝতে পারলে? এগুলো সব ভেক্টর, এগুলো প্রত্যেকটা কিন্তু ভেক্টরই আছে, আমি ভেক্টর সাইন দেইনি আলাদা ব্যাপার, এগুলো প্রত্যেকটা কিন্তু একটা ভেক্টর, বুঝলে? হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু একটা ভেক্টর। এম এন আর এম এন পি আর ইন্টিজার, আরে ইন্টিজার, বুঝলে কিনা বলো? আরে যেগুলো আগে আই ক্যাপ লিখতাম সেটাই এ ভেক্টর, আর কিছু নেই। আর এ ভেক্টর মানে কি, এ আই ক্যাপ, তখন এর সাথে এম গুণ হয়ে যাবে, তো হয়ে যাবে না? ওই ওই একই জিনিস, কি বলছি ব্যাপারটা বুঝতে পারছো? জি ভেক্টর সাথে টি ভেক্টর ডট প্রোডাক্ট করো, জি ভেক্টরের সাথে টি ভেক্টরের ডট প্রোডাক্ট বের করো, মানে এ স্টার এইচ ভেক্টর প্লাস বি স্টার ভেক্টর কে প্লাস সি স্টার ভেক্টর এল ডট এ ভেক্টর এম বি ভেক্টর এন সি ভেক্টর পি। যদি গুণ করি আমরা, দেখো এ স্টার আর এ কিন্তু আমি বলেছিলাম প্যারালাল, এ স্টার আর বি কিন্তু নর্মাল, মানে ওরা জিরো হয়ে যাবে, হ্যাঁ না? এ স্টার আর এটা কিন্তু নর্মাল, সরি প্যারালাল, এ স্টার আর বি নর্মাল জিরো হবে, এই স্টারের সঙ্গে সি গুণ করলে
জিরো হবে। তার মানে এখানে আমরা পাচ্ছি এ স্টার ডট এ ইন্টু এন এইচ শোনো, হ্যাঁ, প্লাস বি স্টার ডট বি ইন্টু কে এন সি স্টার ডট সি ইন্টু এলপি এ স্টার এ মানে 2 পাই, বি স্টার বি মানে 2 পাই, সি স্টার সি মানে 2 পাই। তো 2 পাই আমরা কমন নিলাম, পাচ্ছি কি এমএইচ প্লাস কে এন প্লাস এলপি। হ্যাঁ না? আর এই যে এমএইচ প্লাস কে এন প্লাস এলপি প্রত্যেকটা তো ইন্টিজার, মানে ওভারঅল ইন্টিজারই পাবো। একটা ইন্টিজার, এন ইজ ইন্টিজার। তাহলে আমরা বোথ সাইড একটা আই দিয়ে গুণ করলাম, I 2 pi n take exponential কত হবে এক্সপোনেনশিয়াল 2 পাই n এর মান? n এর মান তুমি যা ইচ্ছা বলতে পারো। এক বসাও, দুই বসাও, তিন বসাও, সব ক্ষেত্রে একই আসবে, সব ক্ষেত্রে একই আসবে। এটার মান কত আসবে? এক্সপোনেনশিয়াল মানে cos 2 পাই n প্লাস 2 পাই n। sin 2 পাই n এর মান অলওয়েজ জিরো, sin 2 পাই n এর মান অলওয়েজ জিরো। আর cos 2 পাই n এর মান 2 পাই আছে না, 2 পাই মাইনাস হবে না, মানে এটা সমান তোমার অ্যাকচুয়ালি এটা হবে -1 হোল টু দি পাওয়ার 2n। আরে 2n হবে না, n এর মান তুমি যাই বসাও না কেন +1 এর রেজাল্ট দিবে, তার মানে এটার মান +1। প্লিজ রিমেম্বার দিস কনসেপ্ট। প্লিজ রিমেম্বার দিস কনসেপ্ট। কি পেলাম? এক্সপোনেনশিয়াল i জি ভেক্টর টি ভেক্টর সমান +1 +1। বোঝা গেল? রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর রিপ্রেজেন্টেশন, ট্রান্সলেশনাল ভেক্টর রিপ্রেজেন্টেশন, তাদের ডট প্রোডাক্টের মান কি হয়? ক্লিয়ার? ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। না কি লেখা আছে পড়ো। আরে এইচ কে এল এর মতন, এইচ কে এলটা কি ছিল? এক্সএস কে পড়ালাম আমি এক্ষুনি, লেখা আমি জানি ভুল করবো, লিখিয়ে দিলাম না, বারবার তিনটাকে বারবার লিখালাম। মানে মানে কত ডিস্টেন্স যাব, নট এইচ কে এল প্লেন সেই মিলার ইন্ডিসেস নয় এটা। এখানে যে এইচ কে এলটা যেটা লিখেছি এটা মিলার ইন্ডিসেস নয়, বুঝতে গেল? ওই কোন একটা ল্যাটিস পয়েন্ট কে যেতে যাচ্ছি, মানে জি ভেক্টর ক্যালকুলেট করার জন্য আমি এক্স অ্যাক্সিস দিয়ে কতটা যাব, তুই যেতে পারি, তিনও যেতে পারি,
2 3টাও যেতে পারবে, একও যেতে পারি, নিজের নির্ভর করছে না, জাস্ট ইন্টিজার ভ্যালু। এমটাও ঠিক একই রকম। এম এর মানটা হচ্ছে, এটা হচ্ছে ডাইরেক্ট ল্যাটিসের ক্ষেত্রে এত ইউনিট যাচ্ছি, আসলে রেসিপ্রোকাল ল্যাটিসের ক্ষেত্রে এত ইউনিট যাচ্ছে। ডাইরেক্ট ল্যাটিসের ক্ষেত্রে আমরা ইউনিট যাচ্ছে, যে আমরা ডাইরেক্ট ল্যাটিস পয়েন্টটাতে পৌঁছাতে পারছি, আর সেই পয়েন্টার পজিশন ভেক্টর টি ভেক্টর। ডাইরেক্ট ল্যাটিসের ক্ষেত্রে কোন একটা ল্যাটিস পয়েন্টকে রিপ্রেজেন্ট করার জন্য পজিশন ভেক্টর দরকার, কোথা থেকে? অরিজিন থেকে, আর সেটাই হচ্ছে টি ভেক্টর। সেটাই হচ্ছে কি না টি ভেক্টর, মানে এই জিনিসটা। যদি আমরা এটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, এটা তোমার হচ্ছে এ ভেক্টর, এটা তোমার হচ্ছে বি ভেক্টর, এটা তোমার সি ভেক্টর। তুমি একটা ডাইরেক্ট ল্যাটিস পয়েন্ট লিখছ এই জায়গাটায়, বুঝলে? এটা ইজ নাথিং বাট এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। তো তুমি এইদিকে গেছো এত ইউনিট, এন ইউনিট, এদিকে গেছো তুমি এন ইউনিট, এদিকে গেছো তুমি এন ইউনিট, মানে এম এন পি। এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে কার দ্বারা? টি ভেক্টর। এটা বুঝতে পারছো, হ্যাঁ না? এই রিপ্রেজেন্টেশন, দিস ইজ ফর ডাইরেক্ট ল্যাটিস। লিখে রাখো। দেখো আমি কমা কমাতে লিখছি, দেখতে পাচ্ছ? ক্লিয়ার? এবার ক্লিয়ার? আশা রাখি জিনিসটা ক্লিয়ার হয়েছে। প্লেন প্লেন নয়, কত ইউনিট যাচ্ছি, হ্যাঁ এটা কি তাহলে আরো একটু ক্লিয়ার করে দিই। রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্ট, এটা কি? ডাইরেক্ট ল্যাটিস পয়েন্ট। এটা কি অরিজিন? এটাও কি অরিজিন? লিখে রাখো, ভুলে গেলে হবে নি, লিখে রাখো যেন মাথার মধ্যে সব ক্লিয়ার ভাবে থাকে। এবার আশা রাখছি ক্লিয়ার করতে হবে। বুঝলে? হ্যাঁ, কি পড়াতে যাচ্ছিলাম আমি অ্যাকচুয়ালি? জি ভেক্টর সমান পরিষ্কার চোখের সামনে ভাসতেছে, টি ভেক্টর সমান পরিষ্কার চোখের সামনে ভাসতেছে। জিটি বের করতে হলে আরামসে বের করতে হবে। তবে তোমার এবার জি ভেক্টর বের করতে হবে, টি ভেক্টর বের করতে হবে, প্রবলেম করার সময় আরামসে বের করতে হবে। ইটস ওকে, ভেরি ইজি। পজিশন ভেক্টর, দ্যাটস নাথিং বাট পজিশন ভেক্টর। রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরের পজিশন ভেক্টর, ডাইরেক্ট ল্যাটিস ভেক্টরের পজিশন ভেক্টর, আর কি কিছুই নেই। এইটুকুই বললাম। চলো নেক্সট। রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর
for simple cubic lattice. কলেজ আছে না? Simple cubic lattice, okay? Simple cubic lattice আগে বলো দিন প্রিমিটিভ ট্রান্সলেশনাল ভেক্টর গুলা কি? প্রিমিটিভ ট্রান্সলেশনাল ভেক্টর মানে যেগুলো হচ্ছে ডাইরেক্ট ল্যাটিস ভেক্টর। সিম্পল কিউবিক ক্রিস্টাল তো কর্নারে অ্যাটম থাকে না? আরে সিম্পল কিউবিক ক্রিস্টালের তো কর্নারে অ্যাটম থাকে, তাহলে এক্স অ্যাক্সিসের দিকে প্রিমিটিভ ট্রান্সলেশনাল ভেক্টর কি? এ আই ক্যাপ। মধ্যখানে তো কিছুই নেই, তো কর্নার গুলোর যে অ্যাটম গুলো যে ডিস্টেন্স হবে না, প্রিমিটিভ ট্রান্সলেশনাল ভেক্টর বা ডাইরেক্ট ল্যাটিস ভেক্টর, আরে একই নাম, কনফিউজ হওয়ার কিছু নেই। এটা একটু নাম আলাদা করে চেঞ্জ করে দিচ্ছে। সিম্পল কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে এই যে তোমার সিম্পল কিউবিক ক্রিস্টাল, ছবি প্র্যাকটিস হোক, ভিজুয়ালাইজ করতে শিখতে হবে। এটা তো অরিজিন ভাবি আমরা, এই যে এইটা, এই যে এইটা, আর তো কোথাও অ্যাটম নেই না, এদেরকে সব আমরা কি বলি? এটা ও এক্স ওয়াই জেড, ও এক্স ওয়াই ও জেড কি হচ্ছে? প্রিন্সিপাল অ্যাক্সিস। ওই দিক বরাবর যে ভেক্টর গুলো আছে তাদেরকে আমরা কি বলবো? প্রিন্সিপাল ল্যাটিস ভেক্টর বা ডাইরেক্ট ল্যাটিস ভেক্টর, তাই না? তাহলে প্রিমিটিভ ট্রান্সলেশনাল ভেক্টর লেখো। এখানে যে ও এক্স ভেক্টর সমান এ ভেক্টর সমান এ আই কে, ও ওয়াই ভেক্টর সমান বি ভেক্টর সমান এ জে কে। এ কেন হচ্ছে? সিম্পল কিউবিকের জন্য, সব বাহু সমান। ও জেড ভেক্টর সমান সি ভেক্টর সমান এ কে কে। অল আর কল্ড primitive translational vector. Primitive translational vector. ভলিউম কত হবে বলো? ভলিউম অফ ইউনিট সেল V সমান A vector dot B cross C, A I cap dot A J cap A K cap মানে A cube I cap dot I cap A cube, है ना? एक ही बात। अच्छा, primitive translational vector for reciprocal lattice, বুঝা গেল? এটা হচ্ছে primitive translational vector for direct lattice, এটা for direct lattice, ঠিক না? ডাইরেক্ট ল্যাটিসের ক্ষেত্রে প্রিমিটিভ ট্রান্সলেশনাল ভেক্টর বলা হচ্ছে এগুলোকে, এ বি সি গুলোকে একই নাম। এবার আমরা এ স্টার বি স্টার সি স্টার বের করবো, মানে প্রিমিটিভ ট্রান্সলেশনাল ভেক্টর বের করো ফর রেসিপ্রোকাল ল্যাটিস, ওগুলো আমরা জানি, তাই না? প্রিমিটিভ
ট্রান্সলেশনাল ভেক্টর or reciprocal ল্যাটিস। কি হবে? a স্টার সমান 2 পাই ইনটু b ভেক্টর ক্রস c ভেক্টর আপন a ভেক্টর ডট b ক্রস c। 2 পাই b ভেক্টর মানে হচ্ছে a j ক্যাপ, c ভেক্টর মানে হচ্ছে a k ক্যাপ আপন a কিউব। তাহলে 2 পাই a স্কয়ার আপন a কিউব i ক্যাপ, মানে 2 পাই আপন a i ক্যাপ। ওকে, a স্টার সমান কত পেলাম? 2 পাই আপন a i ক্যাপ, ঠিক। b স্টার সমান 2 পাই c ভেক্টর ক্রস a ভেক্টর আপন a ভেক্টর ক্রস b ভেক্টর, 2 পাই a k ক্যাপ a i ক্যাপ আপন a কিউব, 2 পাই আপন a j ক্যাপ। সিমিলার ম্যানারে c স্টার সমান 2 পাই আপন a k ক্যাপ। বুঝা গেল? রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর ফর সিম্পল কিউবিক, মানে প্রিমিটিভ ট্রান্সলেশনাল ভেক্টর ইন রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর, প্রিমিটিভ ট্রান্সলেশনাল ভেক্টর ফর ডাইরেক্ট ল্যাটিস ভেক্টর। দুটো কেস নিয়ে চলছে, ভালো করে দেখো। আচ্ছা, তিনটা রেজাল্ট পেলাম তো? পেলাম। প্রিমিটিভ ট্রান্সলেশনাল ভেক্টর ফর ডাইরেক্ট ল্যাটিস, প্রত্যেকটা ডাইরেকশন কোন দিকে আছে? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এটাও দেখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপই আছে, আছে না? তার মানে কি বলতে পারি? সিম্পল কিউবিক ক্রিস্টালের রেসিপ্রোকাল ল্যাটিস কি? সিম্পল কিউবিক ক্রিস্টাল। আরে এটা তো লেন্থটা ছোট হয়ে গেছে, লেন্থটা ছোট হয়ে যাচ্ছে, বাকি সব তো ডাইরেকশন ওরিয়েন্টেশন সব ঠিক আছে। তাহলে সিম্পল কিউবিক ক্রিস্টালের রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরের নাম কি? সিম্পল কিউবিক ক্রিস্টালই হয়। বুঝা গেল? লেখো, নোট ডাউন, ওইখানে কোশ্চেন পড়ে। নোট, the reciprocal lattice of simple cubic lattice is a simple cubic lattice with lattice constant কত? 2 পাই বাই a। ল্যাটিস কনস্ট্যান্ট মানে ইউনিট সেলটার লেন্থ বা সাইডের লেন্থ, তাই না? তাহলে একটা পয়েন্ট পেলাম, দেখো দুটো পয়েন্ট পাচ্ছি। ক্লিয়ার করবো আমরা। নোট নাম্বার 2, ল্যাটিস কনস্ট্যান্ট অফ ডাইরেক্ট ল্যাটিস, মানে ডাইরেক্ট সিম্পল কিউবিক ল্যাটিস, ডাইরেক্ট সিম্পল কিউবিক ল্যাটিস, ল্যাটিস কনস্ট্যান্ট অফ ডাইরেক্ট সিম্পল কিউবিক ল্যাটিস কত? a। ল্যাটিস কনস্ট্যান্ট অফ রেসিপ্রোকাল সিম্পল কিউবিক ল্যাটিস
ল্যাটিস কনস্ট্যান্ট অফ রেসিপ্রোকাল সিম্পল করো, সিম্পল কিউবিক ল্যাটিস 2 পাই বাই a, 2 পাই বাই a, है ना? ভলিউম অফ ডাইরেক্ট সিম্পল কিউবিক ল্যাটিস কত? a কিউব। লেখো 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 লেখো। ভলিউম অফ ডাইরেক্ট সিম্পল কিউবিক ল্যাটিস, ভলিউম অফ ডাইরেক্ট সিম্পল কিউবিক ল্যাটিস a কিউব, ভলিউম অফ রেসিপ্রোকাল সিম্পল কিউবিক ল্যাটিস কত? 2 পাই বাই a হোল কিউব। তাহলে আমরা কি পাচ্ছি? v ফর ডাইরেক্ট সিম্পল কিউবিক ল্যাটিস ইনটু ভলিউম অফ রেসিপ্রোকাল সিম্পল কিউবিক ল্যাটিস সমান 2 পাই এর হোল কিউব। মানে এখানে বলো কার ভলিউমটা বেশি? হ্যাঁ, কার ভলিউম বেশি? তারটা বেশি হবে না? কোশ্চেন এখান থেকে দিলে আরামসে তোমরা সলভ করবে। তাহলে ভলিউম অফ ডাইরেক্ট সিম্পল কিউবিক ল্যাটিস is greater than volume of reciprocal simple cubic lattice. Please remember this concept. Please remember this concept. বোঝা গেল? নেক্সট দিন আমরা শুরু করব ব্রিলিয়ান্ট জোন শুরু করব, আর বিসিসি আর এফসিসির ক্ষেত্রে রেসিপ্রোকাল ল্যাটিস বের করব, হ্যাঁ না? ব্রিলিয়ান্ট জোন ক্যালকুলেট করব। আচ্ছা আচ্ছা, কি বার? বুধবার, বুধবার না, কাল বৃহস্পতিবার। কালকে কালকে একটু পড়তে আসবে সকালে, সকালে পড়তে আসবে। কালকে কালকেই পড়াবো, এই সলিডই পড়াবো, কালকে সলিডই পড়াবো, বুঝতে পারলে? এই মাসটা একটু মানে মোট 10 তারিখ পরীক্ষাটা আছে বলে আমি একটু ধীরে ধীরে চলছি, তারপরে লাগাতার ক্লাস হবে, বুঝতে পারলে? কি বললাম? লাগাতার ক্লাস হতে থাকবে, অপশনই নেই আর। অনেক সিলেবাস আছে, মানে তোমাদের জন্য নয়, আমি যে তোমার কথা ভাবি সেটাও নয়, ওদেরও অনেক সামনে পরীক্ষা, তো শেষ করতে হবে, জানুয়ারি মাসের আগে শেষ করতেই হবে, অপশন নেই, শেষ করতেই হবে। টেনে হুড়ে হুড়ে যাবে, মানে টেনে হুড়ে বলতে লং টাইম ক্লাস করে, টেনে হুড়ে বলতে। হ্যাঁ হ্যাঁ, বুঝে না পড়তে। আমি তোমাকে আমি মানে যেটা আমার স্টুডেন্টদের যে প্রবলেমটা হয়